নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি স্বাগতা। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। নবান্ন অভিযানের পেছনে দুষ্কৃতীরা, চক্রান্তের আশঙ্কা পুলিশের। মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইলে ময়দানে খেলা হবে, নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 9 বছরের কন্যাকে ধর্ষণের হুমকি। বাম কংগ্রেসের নিশানায় পদ্মশিবির, ভুয়ো দাবি আয়োজকদের। তৃণমূলের ফাঁস করা ভিডিও ঘিরে জোর চর্চা। বদলে গেল লাদাখের মানচিত্র, বড় সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর। জম্মু কাশ্মীর প্রার্থী তালিকা ঘোষণা করে প্রত্যাহার বিজেপির, কয়েক মিনিটেই কি হলো দলের অন্দরে। ৭৫,০০০ কৃষককে সাহায্য করতে বিরাট প্রকল্প ঘোষণা করল মমতা সরকার, বরাদ্দ মোট 250 কোটি টাকা। ধেয়ে আসছে অতি ভারী বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের 9 জেলায় তড়িঘড়ি জারি সতর্কতা। আবহাওয়ার খবর। নতুন করে উত্তপ্ত বাংলাদেশ, সংঘর্ষে জখম 40। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। মঙ্গলবার নবান্ন অভিযানের আগে সাংবাদিক বৈঠক করে বড় অভিযোগ আনল রাজ্য পুলিশ। প্রথমত তাদের দাবি এই অভিযানটি বেআইনি। সেই সঙ্গে অভিযোগ করা হয়েছে অভিযানের দুদিন আগে বড় রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠকে বসেছেন অভিযানের এক ছাত্র নেতা। এদিন নবান্নে বসে এডিজি সুপ্রতিম সরকার বলেন, যারা কালকের অভিযানের ডাক দিয়েছেন তাদের একজন ছাত্রনেতা রবিবার কলকাতার একটি 5 তারা হোটেলে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন। বিষয়টি আমরা আদালতের সামনে আনব। আমরা সব তথ্য সংগ্রহ করছি, কি উদ্দেশ্যে এই বৈঠক তা আমরা জানার চেষ্টা করছি। যদিও এদিন এডিজি ওই রাজনৈতিক নেতাকে তার সামনে নিয়ে আসেননি, কিন্তু একাংশের ধারণা তিনি বিজেপির এক শীর্ষ নেতা ছাড়া আর কেউ নন। এই অভিযোগের পাশাপাশি তিনি আরো বলেন, আমরা খবর পাচ্ছি কালকের এই আন্দোলনের সময় কিছু দুষ্কৃতী বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। যারা কালকের আন্দোলনে উস্কানি দিচ্ছেন তাদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। কেউ কোনো প্ররোচনায় ফাঁদে পা দেবেন না। সবাইকে অনুরোধ করব এই চক্রান্তে পা দেবেন না। সুপ্রতিম সরকার জানান, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নাম করে ডাক দেয়া হয়েছে এই অভিযানের, কিন্তু পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনই নেই। তিনি বলেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি এই নামে কোনো সংগঠন নেই। শুরু থেকে বলা হচ্ছে এটা অরাজনৈতিক সংগঠন, কিন্তু এদের ফেসবুক পেজ থেকে কাদের ফলো করা হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রতিম সরকারের কথায় এটা বেআইনি অনুষ্ঠান। আমরা সাধারণ মানুষকে বলবো আপনারা এই প্রোগ্রামকে অ্যাভয়েড করুন। হাওড়া পুলিশের পক্ষ থেকে সংগঠকদের চিঠি দিয়ে বলা হয়েছে আপনারা কতজন আসবেন, কত গাড়ি আসবে সবকিছু জানাতে। এটা জানানো আইনের মধ্যে পড়ে, কারণ নবান্ন 163 বিএসএস বা 144 ধারার মধ্যে পড়ে। ফলে নবান্ন বা তার সন্নিহিত এলাকায় 5 জনের বেশি জমায়েত করা বেআইনি। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী খবরগুলি সবার আগে পেতে। আসছি পরবর্তী খবরে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। এর মাঝেই 27 আগস্ট অর্থাৎ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ছাত্র সমাজের পক্ষ থেকে। সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এই কর্মসূচি হবে বলে জানিয়েছেন এই আন্দোলনের উদ্যোক্তারা। আজ এই কর্মসূচির তীব্র বিরোধিতা করে সাংবাদিক বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। ছাত্র সমাজের আড়ালে বিজেপি ও সিপিএম এই কর্মসূচির মধ্যে দিয়ে রাজ্যে অচল অবস্থা সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। বিরোধীদের তীব্র আক্রমণ করে কুণাল ঘোষ। একটি ভিডিও দেখিয়ে কুণাল ঘোষের দাবি, তদন্ত করছে সিবিআই, মামলা চলছে সুপ্রিম কোর্টে। কারা বলছে নবান্ন চলো? এই নবান্ন অভিযানের পেছনে রয়েছে বিজেপি, আরএসএস আর সিপিএম। ধানতলা, বানতলা ও তাপসী মালিকের ধর্ষণের ঘটনায় কি মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছিলেন? চক্রান্তকারীরা বলছে রাজনীতি করার জন্য মৃতদেহ চাই। আরজিকরের বিচার চাইলে আমাদের সবার একটাই স্বর, কিন্তু মুখ্যমন্ত্রীর ইস্তফা চাইলে ময়দানে খেলা হবে। বেআইনি অবৈধভাবে কালকের নবান্ন অভিযান ডাকা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় লোক খেপিয়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। যারা বাংলায় প্রত্যাখ্যাত হয়েছে তারা উস্কানি দিয়ে হিংসা করাতে চাইছে। বাইরের রাজ্য থেকেও বাংলায় নাশকতার জন্য লোক ঢোকানো হতে পারে। পুলিশের পোশাক পরে গুলি চালিয়ে সরকারকে বদনাম করার চেষ্টা হতে পারে। কাল পরীক্ষা রয়েছে, ছাত্র সমাজের নামে অরাজকতা তৈরির চেষ্টা হচ্ছে। বিরোধীরা শকুনের রাজনীতি করছে। কুণাল ঘোষের এই মন্তব্যের পরেই কটাক্ষ করেছেন বিজেপির রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কুণাল ঘোষকে আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই চাকরি দেওয়ার জন্য খুঁজছেন বলেও মন্তব্য করেন তিনি।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 9 বছরের কন্যাকে ধর্ষণের হুমকি, সেই বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ শিশু সুরক্ষা কমিশন। আরজিকর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকে ওই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছে কমিশন। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে। পুলিশের কাছে তাদের গ্রেপ্তারির দাবিও জানিয়েছে কমিশন। শিশু সুরক্ষা কমিশনের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, আরজিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদ কর্মসূচির একটি ভিডিও সমাজ মাধ্যমে দেখা গিয়েছে, যেখানে এক ব্যক্তিকে বলতে শোনা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাবালিকা কন্যাকে কেউ ধর্ষণ করলে তাকে 10 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আশেপাশের কয়েকজন এই ঘোষণায় আনন্দ প্রকাশ করেন। কমিশন এই ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করছে এবং অবিলম্বে আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছে। পক্সো ইউএনসিআরসি আইনে এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। কমিশনের বিবৃতিতে আরও বলা হয়েছে, সারা দেশ যখন আরজিকরে ধর্ষণের ঘটনার প্রতিবাদ করছে, তখন আরও একটি ধর্ষণের হুমকি সম্পূর্ণ আইন বিরুদ্ধ। দৃষ্টান্তমূলক পদক্ষেপ না করলে এটি সমাজকে ভয়ানক বার্তা দিতে পারে। পুলিশের কাছে কমিশন অনুরোধ করছে, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে ওই নাবালিকা সুরক্ষার বন্দোবস্ত করা হোক। শিশু সুরক্ষা কমিশনের তরফে পুলিশে এ নিয়ে অভিযোগও দায়ের করা হয়েছে। এই ঘটনার বিরোধিতা করে মাঠে নেমে পড়েছে তৃণমূল। ডেরেক ও ব্রায়ান সমাজ মাধ্যমে লিখেছেন, আপনাদের নোংরা কৌশলের মাধ্যমে আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবিলা করুন। আগেও তা করেছেন, কিন্তু এবার আপনারা সব সীমা অতিক্রম করে ফেললেন। শিশুদের ভয় দেখানো বন্ধ করুন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কন্যাকে এই ধরনের হুমকির প্রতিবাদ করার ভাষা নেই। এখনই এটা বন্ধ করুন। বিজেপির দিকে আঙুল তুলে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল লিখেছেন, বিজেপির কয়েকজনকে অভিষেকের কন্যাকে ধর্ষণের হুমকি দিতে শোনা গিয়েছে। পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এরা কি আন্দোলনকারী? রাজনৈতিকভাবে বিরোধী নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। সমাজকে নিরাপদ করে তুলতে এই ধরনের দানবদের সরিয়ে ফেলা দরকার। এ প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, অভিষেক এই ধরনের কোনো অভিযোগ করেছেন বলে শুনিনি। এমন হুমকি দেওয়ার কথা বিজেপি নেতা কর্মীরা ভাবতেই পারেন না। অভিষেকের পিসি ধর্ষিতাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন অতীতে। তবে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ করেও তৃণমূল নিম্ন রুচির পরিচয় দিল। আজ সকালে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়, নবান্ন অভিযানের নামে গুলি চালানো, এমনকি খুনের ষড়যন্ত্র করছে গেরুয়া শিবির। সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন, কালকের মিছিল ঘিরে একটা বড় চক্রান্ত চলছে। বিজেপি শকুনের রাজনীতি করছে, বলছে বডি চাই। নিজের বক্তব্যের সপক্ষে দুটি ভিডিও প্রকাশ করেন তৃণমূল নেতা। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ বাংলা। সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে কেউ বলছেন বডি চাই, কারোর মুখে আবার শোনা যাচ্ছে রবার্ট বুলেট চলার কথা। 27 অগস্টের কর্মসূচি আদেও শান্তিপূর্ণভাবে হবে না বলে শোনা গিয়েছে সেখানে। এবার এই সূত্রেই ঘাটালের দুজন বিজেপি নেতা সৌমেন চট্টোপাধ্যায় এবং বাবলু গঙ্গোপাধ্যায়কে আটক করল পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তৃণমূলের তরফ থেকে প্রকাশ্যে আনা গোপন ভিডিও এই দুজনকে দেখা গিয়েছে। এর মধ্যে বাবলু ঘাটাল মহকুমার অন্তর্গত ঘাটাল থানার খাড়ার পুরসভার 4 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর। এছাড়াও বিপ্লব মাল নামের এক বিজেপি নেতা পলাতক বলে খবর। পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, ভিডিও প্রকাশ্যে আসার পর অভিযোগের প্রেক্ষিতে দুজনকে আটক করা হয়েছে। একজন পলাতক। আটক দুজনকে গ্রেপ্তার করে তাদের পরিকল্পনা জানার চেষ্টা করা হচ্ছে। এরপর আইনানুসারে পদক্ষেপ নেওয়া হবে। মঙ্গলবারের নবান্ন অভিযান নিয়ে তৃণমূলের তরফ থেকে একগুচ্ছ অভিযোগ আনা হলেও বিজেপি অবশ্য সেগুলি নস্যাৎ করে দিয়েছেন। পদ্ম শিবিরের মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, আন্দোলন গতি পাওয়ার কারণে তৃণমূল হতাশায় ভুগছে, সেই কারণে এমন অদ্ভুত আচরণ। আজ বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 5টি নতুন জেলা পেল কেন্দ্রশাসিত লাদাখ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলেন, মোদী সরকার লাদাখের মানুষদের জন্য অবাধ সুযোগ তৈরি করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন 5টি জেলা গঠন করা হলো। এই জেলাগুলি হলো ঝাংস্কর, দ্রাস, সাম, নুব্রা ও চাংথাং। এতে প্রতিটি কোণে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে যাবে। অমিত শাহের এই ঘোষণার পরই প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লেখেন, আরও উন্নত প্রশাসন এবং লাদাখের উন্নয়নের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝাংস্কর, দ্রাস, সাম, নুব্রা এবং চাংথাংকে এবার জেলা হিসেবে আরও বেশি নজর দেওয়া হবে। সাধারণ মানুষের দুয়ারে সমস্ত সরকারি পরিষেবা আরও সহজভাবে পৌঁছে দেওয়া হবে। লাদাখের মানুষকে অনেক অভিনন্দন জানাই। বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন। সংবিধানের 370 ধারা প্রত্যাহারের পর ভূস্বর্গের প্রথম বিধানসভা নির্বাচনের আগে হোঁচট খেল বিজেপি। সাম্প্রতিককালে যেটা বিজেপির সঙ্গে কখনো ঘটেনি, সেটাই এদিন হলো।
প্রথম দফায় 44টি কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণার পরে সেটি প্রত্যাহার করল গেরুয়া শিবির। কী কারণে কর্পোরেট কায়দায় চলা বিজেপি এত গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রার্থী ঘোষণার পর তা প্রত্যাহার করল তা পরিষ্কার নয়। তবে শোনা যাচ্ছে বেশ কিছু কেন্দ্রের প্রার্থী ঘোষণায় স্থানীয় নেতাদের ক্ষোভ শুনে পিছিয়ে আসলো দিল্লি বিজেপি। তবে আজ সোমবার বিকেলে প্রথম দফায় 15টি আসনের চূড়ান্ত তালিকা ঘোষণা করতে পারে পদ্ম শিবির। এই তালিকায় জায়গা পাননি জম্মু কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র রানা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নির্মল সিং ও কবিন্দর গুপ্তা। তবে প্রার্থী হিসেবে নাম ছিল কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের ভাই দেবেন্দ্র রানার, যিনি সম্প্রতি ন্যাশনাল কনফারেন্স থেকে বিজেপিতে এসেছিলেন। বিজেপির প্রথম দফার ঘোষিত প্রার্থী তালিকায় 2 জন কাশ্মীরি পণ্ডিত ও 14 জন মুসলিম প্রার্থী ছিলেন। কংগ্রেস, এনসি, পিডিপি এবং প্যান্থার্স পার্টি থেকে সম্প্রতি বিজেপিতে যোগ দেয়া বেশ কয়েকজন নেতাকেও টিকিট দিয়েছিল বিজেপি। কোনো জোট সঙ্গী না পাওয়ায় বিজেপি একাই রাজ্যের 90টি আসনে প্রার্থী দিতে পারে। 2014 বিধানসভা বিজেপি 25টি আসনে জিতেছিল। পরে 28টি আসনে জেতা পিডিপিকে সরকার গড়ায় সমর্থন করেছিল বিজেপি। এবার কংগ্রেস ও ফারুক আবদুল্লার এনসি জোট গড়ে লড়ছে। পিডিপি ও বিজেপির মধ্যে কোনো জোট হয়নি। প্রসঙ্গত, জম্মু কাশ্মীরে 3 দফায় নির্বাচন হবে। প্রথম দফায় ভোট 18ই সেপ্টেম্বর, দ্বিতীয় ও শেষ দফায় ভোট গ্রহণ যথাক্রমে 25শে সেপ্টেম্বর ও 1 অক্টোবর, ভোট গণনা 4 অক্টোবর। আরম্ভ হয়ে গেল রাজ্য কৃষি দপ্তরের পোর্টালে আবেদন গ্রহণের প্রক্রিয়া। প্রসঙ্গত, চলতি বছরে মোট 75,000 কৃষককে আধুনিক কৃষি সরঞ্জাম কিনতে সাহায্য করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিন খরচ হবে মোট 250 কোটি টাকা। কৃষকদের সাহায্য দানের এই প্রক্রিয়ায় এবার সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে অনলাইনে লটারির মাধ্যমে প্রাপকদের বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য কৃষি দপ্তর জানিয়েছে, এবছর থেকেই কৃষির যান্ত্রিকীকরণের জন্য আর্থিক সহায়তা প্রকল্প বা এফএফএসএম এর অধীনে কৃষকদের যন্ত্রপাতি কিনে দেওয়ার ক্ষেত্রে অনলাইন আবেদনের পদ্ধতি চালু করা হয়েছে। গত 20শে আগস্ট থেকে কৃষি দপ্তরের পোর্টালে আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবেদন চলবে আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনকারীদের মধ্যে লটারি করে কৃষি যন্ত্রাংশ দেওয়া হবে। কৃষি দপ্তরের শীর্ষ আধিকারিকদের নজরদারিতে এই লটারি করা হবে। কৃষি সরঞ্জাম বিলি নিয়ে অনিয়মের অভিযোগ রুখতেই সামগ্রিক প্রক্রিয়া অনলাইন করা হবে। এর পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকা কৃষক ও সরকারি কোনো দফতরে স্বীকৃত কৃষক গোষ্ঠী আবেদন করতে পারবেন কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য। এই প্রকল্পের মাধ্যমে কোনো কৃষক বা কৃষক গোষ্ঠী পাওয়ার টিলার বা সৌরশক্তি চালিত পাম্প কেনার জন্য আবেদন জানাতে পারবেন। তবে সেক্ষেত্রে আগ্রহী কৃষকদের 0.5 একর নিজস্ব জমি থাকতে হবে। ছোট যন্ত্রাংশের ক্ষেত্রে চাষিরা 50% ভর্তুকি পাবেন। চাষিরা পাওয়ার টিলার, ট্র্যাক্টর ছাড়া ড্রোনের জন্য আবেদন করতে পারবেন। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলির কৃষি ব্যবস্থা এখন অনেকাংশেই যন্ত্র নির্ভর। ভারতের মতো উন্নয়নশীল রাষ্ট্রেও কৃষির ক্ষেত্রে যন্ত্রের বহুল ব্যবহার শুরু হয়ে গিয়েছে। পাঞ্জাব, হরিয়ানা এবং দক্ষিণ ভারতে তার বহুল ব্যবহার চোখে পড়ে। সেই সব রাজ্যে ফসলের উৎপাদনও বেড়েছে আধুনিক যন্ত্রের ব্যবহারের ফলে। মুখ্যমন্ত্রী চান বাংলার কৃষকরাও এই উন্নয়নের আওতায় আসুক। বাংলাতেও এখন আর জমি চষতে লাঙলের ব্যবহার দেখা যায় না, পরিবর্তে এসেছে ট্রাক্টর। ধান ঝাড়াইয়ের কাজেও ব্যবহার করা হচ্ছে যন্ত্র। এই যন্ত্রের ব্যবহারের সুযোগ যাতে রাজ্যের সব কৃষকই পায়, তার জন্য প্রতি বছর রাজ্য সরকার একটু একটু করে কৃষকদের এফএসএসএম এর অধীনে আনার কাজ চালিয়ে যাচ্ছে। সেই সূত্রেই এবছর বাংলার 75,000 কৃষককে এই সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে তা বাংলা থেকে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। ওদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই দুইয়ের মিলিত প্রভাবে এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে বৃষ্টিপাত। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সিলসিলা জারি থাকবে। আগামীকাল ভারী বৃষ্টিতে ভিজতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল আরজিকর ইস্যুতে ছাত্র সমাজের নবান্ন অভিযান। আজ ও আগামীকাল উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি আর কোথাও তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের প্রায় সমস্ত জেলায়। বাংলাদেশ ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠল। আনসার সদস্যদের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ।
রবিবার রাতে ওই ঘটনায় কমপক্ষে 40 জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আনসাররা দাবি জানিয়েছেন তাদের চাকরি সরকারি করতে হবে। গত দুদিন ধরে আন্দোলন চালাচ্ছেন তারা। আনসারদের বক্তব্য, আশ্বাস দেওয়ার পরেও তাদের দাবি মানা হয়নি। বাংলাদেশের সময় রাত 9টা নাগাদ ঢাকার সচিবালয়ের সামনে সংঘর্ষের সূত্রপাত। আনসার সদস্যরা এবং পড়ুয়ারা একে অপরের দিকে তেড়ে যান। ঘটনায় ইট বৃষ্টি শুরু হয়। তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হোস্টেল থেকে পড়ুয়ারা বেরিয়ে আসেন। পরে সচিবালয়ের দিকে এগিয়ে যান তারা। এরপর রাত 10টা নাগাদ আনসার সদস্যরা পিছিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের জেরে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে আসেন। এরপর সেখানে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। এরপর শেখ হাসিনার আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর হামলা হয়েছে বিভিন্ন জায়গায়। তাদের নামে একের পর এক থানায় মামলা হয়েছে। এবার আবার নতুন করে উত্তপ্ত হলো ঢাকা। আজকের মতো এখানেই শেষ করছি। এই ছিল আজকের প্রধান খবর। আবার দেখা হবে নতুন খবরের সাথে। ধন্যবাদ।